ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা শিখব পাস্ট ইনডেফিনাইট টেন্স। আমরা আগের ভিডিও চারটেতে আমরা এক এক করে পাস্ট ইনডেফিনাইট শিখেছি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছি। আজ আমরা শিখছি পাস্ট ইনডেফিনাইট। তবে পাস্ট ইনডেফিনাইটে আমরা দুটো রুল শিখব। এই ইনডেফিনাইটের মধ্যেই দুটো নিয়ম আছে। ধাপে ধাপে আসছি। আমি প্রথম রুল শিখব, যেটা যেটা অতীতকালে কোনো একটা কাজ, সাধারণত যেগুলো আমাদের করা হয়েছিল, যে কাজটা আমরা করেছিলাম, এই ধরনের যে বাক্যগুলো থাকবে সেগুলো পাস্ট ইনডেফিনাইটের রুল ওয়ানে আসবে। এর বাংলায় চেনার উপায় কেমন থাকবে দেখে নেই। বাংলায় চেনার উপায়, তোমরা যারা ডায়েরি ব্যবহার করছো, ডায়েরিতে এইভাবে লিখে নেবে বাংলা চেনার উপায়। আর একটা সংজ্ঞা উপরে লিখতে পারো, যে অতীতকালের কোনো কাজ যেগুলো যে অতীতকালে যে কোনো কাজ করা হয়েছে, হয়ে গিয়েছে, এরকম বোঝালে সেগুলো পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। তাহলে বাংলায় চেনার উপায় কি হবে? ক্রিয়াপদের শেষে এ ছিল, এটা সবচেয়ে গুরুত্ব করে দেখতে হবে। এ ছিল, এ ছিলে, এ ছিলাম, এ ছিলেন, ইত্যাদি ইত্যাদি থাকবে। তাহলে কি থাকবে ক্রিয়াপদের শেষে? এ ছিল থাকবে, এ ছিলে থাকবে, এ ছিলাম, এ ছিলেন, এরকম থাকবে। আর গঠন কেমন হবে দেখে নেই। এর গঠন একদম সোজা। সব থেকে সোজা যদি কোনো গঠন হয় সেটা হচ্ছে এর গঠন। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। ভি2 মানে কি তোমরা জানো, যারা ভিডিও প্রতিদিন দেখছো, ভার্বের পাস্ট ফর্মকে আমরা ভি2 বলি। তাহলে একটা গঠন লিখেই নেই আমরা, যে বাবা গতকাল মাছ কিনেছিলেন, কিনেছিলেন। তাহলে এখানে দেখো ক্রিয়াপদের শেষে কি থাকছে? কিন, কিন এ ছিলেন, শুধু ছিলেন না, কিন যুক্ত এ ছিলেন, কিন এ ছিলেন, কিন এ ছিলেন। আমি এ ছিলেন পেলাম, তার মানে এটা পাস্ট ইনডেফিনাইটের রুল ওয়ান। তাহলে এটা আমাদের কিভাবে করব? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একদম সোজা। সাবজেক্ট অফকোর্স ফাদার, সাবজেক্ট তোমার ফাদার হবে। ভি2 কেনার ভি2 বট, কি কিনেছিল, কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই? তাহলে মাছ কিনেছিল, ফিশ। আর গতকাল ইয়েস্টারডে। আশা করি এতে বোঝার বা না বোঝার তেমন না বোঝার কিছু নেই, একদম সোজা, তোমরা বুঝেছো। সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এবং ক্রিয়াপদের শেষে কি থাকবে? এ ছিল, এ ছিল, এ ছিল, এ ছিল কেমন হয় এটা দেখে। আমি ঘুমিয়েছিলাম, এটা যে কোনো ওয়ার্ড, ঘুমিয়েছিলাম, দেখো উচ্চারণটা দেখো, ঘুমিয়েছিলাম, এ ছিলাম। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এরকম এ ছিলাম, এ ছিলে, এ ছিলাম, এরকম যদি থাকে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে রুল ওয়ান। এবার আমরা শিখব এটার নেগেটিভ, পাস্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ। নেগেটিভ হলে কি হবে? তাহলে আমরা জানি কোনো টেন্সের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে সেই টেন্সের মধ্যে একটা বি ভার্বের প্রয়োজন হয় বা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। কিন্তু আমরা তো এই যে গঠনের মধ্যে আমরা কোনো বি ভার্ব পাচ্ছি না। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেও কোনো বি ভার্ব পাইনি, এখন পাস্ট ইনডিফিনাইট টেন্সেও কোনো বি ভার্ব পাচ্ছি না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে বি ভার্ব ছিল, এখানেও সেই বি ভার্ব আসবে। এটা কি? ডু। কিন্তু তোমরা জানো, তোমাদের আগে বলেছিলাম, আমি এটা মুছে দিলাম, নেগেটিভের গঠন কি হবে? যে ডু তো হবে, কিন্তু এখানে যেহেতু ভার্বের ভি2 ছিল, তাহলে আগেই বলা ছিল যে ভার্বের সঙ্গে যেটা থাকবে, ভার্বের সঙ্গে আগে এস বাই এস ছিল, সেটা নিয়ে নিয়ে ডুটা ডাজ হয়ে যাচ্ছিল। এখানে ভার্বের সঙ্গে যে ভি2 ছিল, সেই ভি2টা নিয়ে ডুটা কি হয়ে যাবে? ডিড। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তাহলে ডিড যদি নিয়ে নেয়, তাহলে ভি2টা নিয়ে নিল, ডু নিয়ে ডিড হলো, প্লাস নট হলো, প্লাস ভি1 থেকে গেল। এখানে কিন্তু আর ভি2 থাকলো না, ভি1, কারণ ভি2টা কিন্তু
ডু নিয়ে ডিড হয়ে গেছে। তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তাহলে একই রকম যদি এটার একটা উদাহরণ করি, বাবা গতকাল মাছ কিনেছিলেন না বলে তো কিছু হয় না, কিনে নি হয়। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভে বাংলা চেনার উপায় কি হবে, শেষে নি থাকবে। আমরা কিন্তু যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছিলাম তখনও ওর নেগেটিভে বাংলা চেনার উপায় ছিল না, শেষে নি আছে। বাবা বাজারে গিয়েছে, বাবা বাজারে যায়নি। বাবা মাছ কিনেছে, বাবা মাছ কিনেনি। বোঝা গেল দুটোই একই থাকে। তাহলে আমি কি করে বলবো যে কোনটা পাস্ট ইনডেফিনাইটে করব বা কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব? সেটা হচ্ছে বাক্যের মধ্যে কোনো পাস্ট টাইম যদি উল্লেখ থাকে, যেমন এটা দেখো গতকাল উল্লেখ আছে, মানে অলরেডি বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্স। কিন্তু যদি গতকাল উল্লেখ না থাকতো, যদি লেখা থাকতো সকালে মাছ কিনেছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে গতকাল উল্লেখ আছে, এজন্য আমাদের পাস্ট ইনডেফিনাইটে নেগেটিভ করতে হবে। তাহলে পাস্ট ইনডেফিনাইটের নেগেটিভ আমরা কিভাবে করব, উপরের গঠনটা আমরা একটু দেখে নিই। তাহলে সাবজেক্ট ফাদার, ডিড নট, ভি1 তাহলে কেনা ইংরেজি কি বাই, তাহলে ডিড নট বাই, বাই হোয়াট, কি কিনেছে, ফিশ, ফিশ কবে, গতকাল, ইয়েস্টারডে। আশা করি খুব সহজেই বুঝলে। তাহলে কি হলো আমার পাস্ট ইনডেফিনাইট টেন্সের রুল 1 এর নেগেটিভ কি হলো, যে ভি2 যেহেতু ছিল আর এখানে অক্সিলারি ভার্ব ছিল না, অক্সিলারি ভার্ব হিসেবে সাহায্য করতে আসলো ডু। কিন্তু ডু এর যে কথা অনুযায়ী ডু কি করলো, ভার্বের সঙ্গে যেটা যুক্ত হচ্ছে সেটা নিয়ে নেবে। ভি2 ছিল বলে ভার্বের পাস্ট ফর্মটা ডু নিয়ে ডুটা ডিড হয়ে গেল। কিন্তু যেহেতু এখান থেকে ভি2 পাস্ট ফর্মটা নিয়ে নিয়েছে, ভি এর কাছে পড়ে থাকলো প্রেজেন্ট ফর্ম, এই জন্য ডিড নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি বোঝা গেল। এবার এবার যদি নেগেটিভ না হয়ে সেটা ইন্টারোগেটিভ হয়, বাক্য যদি প্রশ্নবোধক হয়, তাহলে প্রশ্নবোধক হলে কি হবে, প্রশ্নবোধক হলে কি হবে, প্রশ্নবোধক হলে কি হবে, আমরা জানি, আমরা আগের যতগুলো টেন্স করেছি, কোনো বাক্যকে প্রশ্ন করতে হলে সেই বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্ব বা বিভার্বটা থাকবে, সেই বিভার্বটা সাবজেক্টের আগে যাবে। কিন্তু আমাদের এই যে টেন্স, এখানে তো কোনো সাবজেক্ট ভি2 অবজেক্ট করেছি আমরা অ্যাফার্মেটিভের নিয়মে, তাহলে এখানে কোনো নেই। তাহলে কে ছিল নেগেটিভে, কে কাকে পেয়েছি আমরা কার্যকারী ক্রিয়া হিসেবে, ডিড কে পেয়েছি। তাহলে এখানেও প্রশ্নের আগে সাবজেক্ট, সরি প্রশ্ন করার ক্ষেত্রে সাবজেক্টের আগে বসবে ডিড, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে অবশ্যই ভি1। কেন ভি1 তোমরা বারবার বলছি, আশা করি বুঝতে পেরেছো। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তাহলে উদাহরণ কি, বাবা গতকাল মাছ কিনেছিলেন কি, কিনেছিলেন কি, একটা প্রশ্ন হলো, প্লাস কিনে এছিলেন পেলাম। তাহলে এটা বোঝা গেল এটা ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে আমরা একই ফর্মেটে যদি করি, তাহলে অবশ্যই ডিড আগে যাবে, ডিড ফাদার বাই ফিশ yesterday। বোঝা গেল, আশা করি বোঝা গেল। তাহলে ইন্টারোগেটিভ ফর্মে আমাদের কি হলো, আমাদের যেহেতু প্রশ্ন হয়েছে একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে যাবে, যেহেতু পাস্ট টেন্স এই জন্য ভার্বের পাস্ট ফর্মটা নিয়ে দুটো ডিড হলো, ডিড আগে গেল, তারপর সাবজেক্ট, তারপর ভি1, তারপরে অবজেক্ট। ও সরি, একটা জিনিস ভুল হয়েছে এখানে, একটা অবশ্যই একটা ইন্টারোগেটিভ মার্ক বসবে। এবার আমরা কি শিখবো, ইন্টারোগেটিভ শিখলাম। এবার যদি বাক্যটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বারবার করে শিখে দিচ্ছি, কারণ এগুলো আলাদাভাবে শেখার কিছু নেই। তাহলে নেগেটিভ হলে নট বসবে, নট আমরা কোথায় বসাবো, তাহলে নট আমরা জানি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের আগে বসবে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা সাবজেক্টের পরে বসবে। তাহলে এখানে যদি বাবা কি গতকাল মাছ, বাবা আমি এখানে কি করে দিলাম, বাবা কি গতকাল মাছ কিনেননি,
বাবা কি গতকাল মাছ কিনেননি, না এরকম একটা বাক্য। আমি একই উদাহরণ দিয়ে শেখাচ্ছি, তোমরা অনেক উদাহরণ পাবে। আমাদের ডিসক্রিপশন বক্সে গেলে ওখানে তোমরা, আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেল আছে, সেখানে গিয়ে যদি তোমরা চাও আমরা ট্রান্সলেশনের ম্যাটেরিয়াল বা যে কোনো জিনিস দিতে পারবো, কিন্তু ওখানে গিয়ে একটু চাইতে হবে। যাক, বাবা কি গতকাল মাছ কিনেননি, তাহলে এখানে কি হবে? অবশ্যই যেহেতু প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে ডিড আগে যাচ্ছে, ডিড আগে দিলাম, ডিড। এইবার ফাদার আছে, ফাদার কি অবশ্যই নাউন, তোমরা জানো ফাদার অবশ্যই প্রোনাউন না। নাউন হলে কি হবে বলেছি, নাউন হলে নটটা আগে যাবে সাবজেক্টে, তাহলে ডিড নট ফাদার, তারপরে V1, অর্থাৎ ফাদার বাই ফিশ ইয়েস্টারডে। লেখা যাচ্ছে না, বোঝা গেল। এখানে যদি ফাদার না হয়ে যদি লেখা থাকতো তুমি কি, আর একটা উদাহরণ দিয়ে শিখে দেয়, তুমি কি সেদিন আমাদের বাড়ি, আমাদের বাড়ি আসনি, সরি আসো না, হ্যাঁ আসনি, ঠিকই আছে, আসনি, জিজ্ঞাসা চিহ্ন, নি আছে শেষে, অবশ্যই নেগেটিভ, কি আছে, এবং সেদিন পাস্ট টাইম আছে। তাহলে পাস্ট টাইম আছে দেখে বললাম পাস্ট ইনডেফিনাইট, তার ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। তাহলে এখানে তুমি কি, এখানে এটা প্রোনাউন, তাহলে ডিড তো আগে বসছে, যেহেতু এটা অবশ্যই ডিড আগে বসছে, কারণ কি, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাস্ট ইনডেফিনাইট টেন্সে রুল মানে ডিড আগে যায়, তাহলে ডিড আমি আগে বসালাম, ডিড। এখানে তুমি, এখানে প্রোনাউন, প্রোনাউন হলে কি বলেছি, প্রোনাউন হলে সাবজেক্টের পরে নট বসে, তাহলে সাবজেক্ট আগে বসবে, ডিড ইউ, তারপরে নট, ডিড ইউ নট আসা ইংরেজি কাম, কোথায় এসছে, আমাদের বাড়ি, টু আওয়ার হাউস, কবে, সেদিন, দ্যাট ডে। তাহলে ডিড ইউ নট কাম টু আওয়ার হাউস দ্যাট ডে। আশা করি আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের রুল ওয়ানের প্রত্যেকটা ফর্ম শিখেছি। আমরা প্রথমে নর্মাল পাস্ট ইনডিফিনাইট শিখলাম, তারপর তার নেগেটিভ শিখলাম, তারপর তার ইন্টারোগেটিভ শিখলাম, এবং ইন্টারোগেটিভ ফর্ম থাকলে, ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম থাকলে যেটা করা যায় সেটা শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সেরই আর একটা গঠন আছে, একটু অন্যরকম, যেটাকে আমরা বলতে পারি, যেহেতু দু রকম গঠন আছে, এই জন্য আমরা এটাকে বলবো রুল টু। রুল টু অর্থাৎ এখানে কেন রুল টু হলো, তার কারণ যদি বলছে অতীতকালে, এটা তোমরা সংজ্ঞায় লিখে রাখবে, অতীতকালে যদি কোনো কাজ, যদি কোনো কাজ অভ্যাসগত হয়, অভ্যাসগত ছিল, এমন বোঝায়, এমন বোঝায়, তবে তা পাস্ট ইনডিফিনাইটের রুল টু হবে। অতীতকালে কোনো কাজ অভ্যাসগত, কেমন করে তাহলে বুঝবো যে এটা অভ্যাসগত ছিল, সেটা আমরা বাংলায় চেনার উপায়ে দেখে নেব। বাংলায় চেনার উপায়ে কি থাকবে, ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদের শেষে কি থাকবে, ত, তে, তাম, তেন, ত, তে, তাম, তেন, একদম শুনতে একটু ভালো লাগছে তোমাদের, ত, তে, তাম, তেন, এইগুলো ক্রিয়াপদের শেষে থাকবে। কেমন, আমরা গঠন শেখার আগে একটা উদাহরণ লিখে নিই, যে একটা যে কোনো বাক্য, যে তিনি প্রতি বছর, প্রতি বছর এই অনুষ্ঠানে আসতেন, তিনি প্রতি বছর এই অনুষ্ঠানে আসতেন, তাহলে তিনি প্রতি বছর এই অনুষ্ঠানে আসতেন। দেখো এখানে ততে তাম তেন আছে, তোমরা বুঝেছো, তার মানে এটা রুল টু। কিন্তু এখানে দেখো, শুনলেই গল্পটা, আমাদের উদাহরণটা পড়লেই বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু, তার অভ্যাস ছিল, প্রতি বছর এখানে না এসে থাকতে পারতেন না, সেটা তার প্রায় অভ্যাসের মতন ছিল। যেমন আমরা আমরা এই স্কুলে পড়তাম, আমরা এখানে ঘুরতে যেতাম,
যে কোনো বাক্য, সে প্রতিদিন বাজারে যেত, তার মানে যেত, তার অভ্যাস বাজারে যাওয়া, আমরা পড়তাম, আমাদের পড়া অভ্যাস। তাহলে এই সেন্সে এগুলো হবে। তাহলে এর গঠন কি হবে দেখে নিই। এর গঠনটা একটু অন্যরকম। গঠন সাবজেক্ট প্লাস উড বা ইউজ টু। একটা নতুন জিনিস তোমাদের কাছে, সাবজেক্ট প্লাস উড বা ইউজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার এমনি পাস্ট টেন্স, তারপরে রুল 2। তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে V1 হলো কেন পাস্ট টেন্সে? তার কারণ দেখো, এই পাস্ট ফর্মটা কিন্তু এখানেও ইউজ এর পাস্ট ফর্ম আছে, এখানেও উইল এর পাস্ট ফর্ম আছে। তাহলে দুটোই পাস্ট ফর্মে আছে বলে এখানে V1 হলো, কারণ এর পাস্টটা এরা দুটো নিয়েছে। তাহলে এখানে উড বা ইউজ টু কখন বা সেই প্রশ্ন থাকতে পারে। কিন্তু এখানে উড বা ইউজ এর কোনো আলাদা নিয়ম নেই, তুমি চাইলে উডও বসাতে পারো, তুমি চাইলে ইউজ টু বসাতে পারো, এখানে কোনো আলাদা ভাগ নেই। তোমার যেটা মন চাবে তুমি সেটাই বসাবে। তাহলে এর উদাহরণে কি হবে, তিনি প্রতি বছর এই অনুষ্ঠানে আসতেন। আমরা একটা করি, তাহলে হি উড, আমি ইউজ টু লিখতে হবে, আমি ইউজ টু লিখলাম, উড লিখলাম না, হি ইউজ টু। তারপরে ভার্ব, ভার্ব হচ্ছে আসা, কাম, V1 কাম। কাম কোথায় আসতো, এই অনুষ্ঠানে, টু দিস সেরিমনি লিখে দিলাম, একটা অনুষ্ঠান, টু দিস সেরিমনি বা প্রোগ্রাম, সেরিমনি বা প্রোগ্রাম, প্রতি বছর, এভরি ইয়ার। আশা করি বোঝা গেল। আমি যদি এখানে ইউজ টু না দেই, আমি যদি এখানে উডও দেই, তাও আমাদের কোনো সমস্যা নেই, আমরা যে কোনো একটা বসাতে পারি। এবার আমি এটাকে আর ডিটেলে প্রত্যেকটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাচ্ছি না, আমরা উদাহরণের মাধ্যমে শিখে নিই। কারণ আমরা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো, তোমরা বারবার কি করে নেগেটিভ হয়, কি করে ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ হয় শিখেছো। তা যদি এটা যদি থাকতো, তিনি প্রতি বছর এই অনুষ্ঠানে আসতেন না, ভাবুন এটা আমি নেগেটিভ হচ্ছে, ভাবো। তাহলে না হলে কি হবে, অবশ্যই যে অক্সিলারি ভার্বটা থাকবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ক্রিয়া থাকবে, তারপরে নট বসবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হতো, এই উডের পরে নট হতো। কিন্তু যদি ইউজ টু লিখি, আমরা আমরা যদি উড লিখি, তাহলে না উডের পরে নট বসাতাম। কিন্তু ইউজ টু হলে তো এইভাবে নট বসাতে পারবো না। তখন কি হবে, যদি এটা ইউজ টু হয়, তখন এখানে দেখো অক্সিলারি ভার্ব নেই, তাহলে অবশ্যই পাস্ট টেন্সে অর্থাৎ ডিড আসবে। তাহলে ডিড নট ইউজ টু হবে, ইউজ টু। ইউজড হবে না, কারণ এই যে ইউজড এর পাস্ট টেন্সটা ডু নিয়ে ডিড হয়ে গেল। ডিড নট ইউজ টু, ডিড নট ইউজ টু, তারপর যা আছে তাই। বোঝা গেল? অতএব তোমরা যে কোনোটা ইউজ করতে পারো, যে ডিড নট ইউজ টু করতে পারো বা উড এর পরে নট বসাতে পারো, তবে এটা সোজা, এটা ইউজ করাটাই শ্রেয়। কারণ তোমরা যারা ছোট তাদের এই ভুলটা হতে পারে, তোমরা ইউজ নট টু টু এরকম করে দিতে পারো, যেটা ভুল হতে পারে। দেখা গেল এবার এটা নেগেটিভ না হয়ে এটা প্রশ্ন হলো, আসতেন কি। তাহলে কি হবে, আমরা বলেছি প্রশ্ন হলেই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে যাবে। তাহলে এখানে যদি উড থাকে, তাহলে উডটা সাবজেক্টের আগে চলে যাবে। যদি এখানে ইউজ টু থাকে তাহলে একরকম, আর যদি উড থাকে, একই বাক্য যদি উড থাকে, তাহলে কি হবে, উডটা সাবজেক্টের আগে যাবে। তাহলে উড হি কাম টু, যা আছে তাই। আর যদি এটা উড না হয়ে ইউজ টু হয়, তাহলে আমাদের আবার একটু খাটনি বাড়বে। তার কারণ ইউজড এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে ডিড হবে এখানে। ডিড হি ইউজড এর টিটা কাটা যাবে। ডিড হি ইউজ টু কাম টু আওয়ার সেরিমনি এভরি ইয়ার। আশা করি বুঝতে পারলে। আর একই রকম আসতেন কি না, যদি প্রশ্ন প্লাস না দুটোই থাকে, তাহলে নটটা কোথায় বসবে, এখানে প্রোনাউন আছে বলে এখানে নট বসবে। উড থাক আর এখানে উড থাক বা ডিড থাক বা ইউজ টু থাক না থাক, নটটা অবশ্যই তোমরা জানো, প্রোনাউন যদি হয় তাহলে সাবজেক্ট, যদি প্রোনাউন হয় নটটা পরে বসবে, যদি সাবজেক্ট নাউন হয় নটটা আগে বসবে। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম পাস্ট, আজকে আমরা শিখলাম, প্লাস বুঝতে পারলাম পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভিতরে এই দুটো নিয়ম পড়ে। দুটো নিয়মের প্রথম নিয়মটা একদম স্বাভাবিক পাস্ট ইনডেফিনাইট টেন্স, যেখানে কোনো কাজটা করা হয়েছিল বা করেছিলাম এরকম হয়, যেখানে অভ্যাসের ব্যাপারটা থাকে না। যেটাই বাংলায় চেনার উপায়ে কি ছিল, তোমরা অবশ্যই দেখেছো, সেটা এ ছিল, এ ছিলে, এছিলাম থাকবে। গঠন একদম নর্মাল, সাবজেক্ট টু অবজেক্ট। আর যে রুল টু আছে সেখানে ততে থাকতেন থাকবে, যেটা অভ্যাস বোঝাচ্ছে, যেমন আসতেন, খেতেন, ঘুমাতেন, পড়তে যেতেন, মা মা রান্না করতেন, অবশ্যই মা রান্না তো করতেন, মার অভ্যাস।
এবার এরকম থাকলে কি হবে, সাবজেক্টের পরে উড বা ইউজ টু হবে, তারপর ভি1 অবজেক্ট। উড বা ইউজ টু বলতে এখানে কোনো নিয়ম নেই, যেমন এস বাই এস এ এরকম ব্যাপার নেই, তুমি যেখানে খুশি উডও ব্যবহার করতে পারো, ইউজ টু ব্যবহার করতে পারো, তোমাদের যেটা সোজা লাগবে সেটা ব্যবহার করো। এবং নেগেটিভ হলে, উড হলে তো নর্মাল আগে চলে গেলেই হলো, বা উডের পরে নেগেটিভ নট বসলেই হলো। কিন্তু ইউজ টু হলে আবার একটু সমস্যা হচ্ছে, সেটাও শেখানো হয়েছে, ডিড এর ব্যবহারটা আসছে। যাক, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কিছু জানার থাকে, অতিরিক্ত কিছু শেখার থাকে, কোনো বিষয়ের উপরে একটু বেশি জানার থাকে, তাহলে তোমরা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে লিখে দিতে পারো। আরো আমাদের অন্য সাবজেক্ট আছে, আমাদের প্রত্যেকটা বাংলা আপাতত আমরা বাংলা বাদে প্রত্যেকটা সাবজেক্টের উপরেই আমাদের ক্লাস চলছে, তোমরা সেগুলোও দেখতে পারো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো থেকো।